মেয়ে জামাই বাড়িতে এসেছেন দেখে মেহের ও রামসার বাবা তাজউদ্দিন বেশ খুশি। কিন্তু ছোট মেয়ে মেহেরের জন্য একটু প্রেশানিতে ভুগছেন তিনি। এমনিতেই আচমকা মেয়েটার বিয়ে দেওয়া হয়েছে, তার উপর আবার যেই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে সেই ছেলে শ্বশুরবাড়িতে আসলো না। মেয়েটাকে মনে হয় একটা বেয়াদব ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছেন। এই ভেবে ভেতরটা বেশ খারাপ করছে তাজউদ্দিনের। ওইদিকে সবাই বাইরে বসে আড্ডা দিচ্ছে। বাবা তাজউদ্দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে এসেছেন। মেহেরের মা আফসা সুলতান ও বাবলি রান্নাঘরের ব্যস্ত রান্না করতে, নির্জন ও ছোট শালা তরিফে ফোনে লুডো খেলতে ব্যস্ত। রামসা ও মেহের তাদের ঘরে কি যেন করছে। বাবলির স্বামী করিম তার বাচ্চা মেয়েটাকে ঘুম পাড়াতে বেশ ব্যস্ত। সারাদিন মেয়েটা কান্না করছে, বাবলিকে একটু শান্তিতে থাকতে পর্যন্ত দেয়নি। এই নিয়ে বাবলি তার স্বামী করিমের উপর বেজায় চটে গেছে। বাচ্চা তাকে দিয়ে মামির পাশে গিয়ে হাত বাটোয়ারি করতে ব্যস্ত সে। আফসা সুলতান অবশ্য অনেকবার বলেছিলেন তার দরকার নেই রান্নাঘরে আসার, বাচ্চাকে আগে থামাক, কিন্তু সে এই কথায় কান দিল না। ওইদিকে করিম বাচ্চা মেয়েটাকে নিয়ে পায়চারি করেই চলেছে। পেছনে ছোপায় তরিফ ও নির্জন লুডো খেলতে খেলতে মাঝে মধ্যে একটু জোরে চিৎকার ও চেঁচামেচি করছে। তা শুনে একটু পর পর আবার কান্না জুড়ে দিচ্ছে টরা। এইসবের মধ্যে রামসা মুখ বার করে ঘর থেকে বেরিয়ে এলো। বাবলি ও আফসা সুলতান বড় মেয়েকে একবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে, মন খারাপ কেন তোর? রামসা তখন বলল, তোমার আদরের মেয়ে আমাকে অপমান করেছে, সে নাকি আর ফিরে যাবে না আমাদের বাড়িতে। ওকে একটু বুঝিয়ে বলো না মা। আফসা সুলতান বলেন, এটা কি ধরনের কথা রামসা? আদরের মেয়ে মানে? তাহলে তুই কি পানিতে ভেসে এসেছিস? তোরা দুজনেই কিন্তু আমাদের সন্তান, এসব একদম বলবি না। আর ও তো একটু দূর থেকে এসেছে জানিস, আর এটাও জানিস যে ওর সঙ্গে কি হয়েছে। সব কিছু মেনে নিতে একটু সময় কিন্তু লাগবে। ওকে একটু সময় দেওয়া উচিত আমাদের। ও যেমন থাকতে চাইছে থাকতে দে, আমি পরে ওর সঙ্গে কথা বলে নিব। পাশেই ছোপায় বসে থাকা তরিফ কথার মাঝখানে বলে উঠল, আরে তোমরা দুজন এই বাড়ির মেয়ে তো এখন আর না, এখন তোমাদের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে। এখন এই বাড়িটা তো তোমাদের ছোট ভাই তরিফ মানে আমার। কথাটুকু বলে মুচকি মেরে হেসে দিল সে। এটা দেখে রামসা আরও একটু রাগ উঠল। সে তরিফের কান টেনে দিয়ে রান্নাঘরের দিকে মাকে সাহায্য করতে গেল। আর সেখানে গিয়ে মাকে জড়িয়ে ধরে নিচু কণ্ঠে বলল, আমার জন্য আমার ছোট বোনের আমি ক্ষতি করে দিলাম, তাই না মা? ও এখনো আমার উপর খুব অভিমান করে আছে। মা, তুমি একটু ওকে বুঝিয়ে বলো না। আমাকে হয়তো ও মাফ করতে পারছে না, ওর সঙ্গে হয়তো আমি খুব খারাপ কিছু করে ফেললাম। আমার বিয়েটা না হলে বুঝি খুব ভালো হতো। আমি কখনো চাইনি আমার ছোট বোনটা এত কষ্ট পাক। আফসা সুলতান মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, সব কিছু ঠিক হয়ে যাবে, এসব নিয়ে ভেবো না। আল্লাহ সব কিছু স্বাভাবিক করে দেবেন ইনশাআল্লাহ। রামসা চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলে বলল, তাহলে মা আমি মশলাগুলো বেটে দেই, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না সব কিছু। আফসা সুলতান মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। রামসা মায়ের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে কাজে মনোযোগী হয়ে উঠল। বাড়িতে ফিরে যখন দেখল যে মেহের নেই, তখন নিশান বেশে রেগে গেল। তাকে না বলে এই মেয়ে কি করে যেতে পারলো? তার ওপর আবার নির্জন ফোন দিয়ে দাঁত কেলিয়ে বলল, নিজের বউকে এসে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাও, আমরা কেউ নিয়ে যেতে পারছি না। আমাদের কারোর সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলছে না ভাবি। কি বিরক্তিকর ব্যাপার, সে কখনো ওই বাড়িতে আর যাবে না, ওই এলাকায় পা রাখবে না, বিয়ে করেই যেখানে সেখানে যেতে হবে নাকি? নিশান মনস্থ করলো নিজের শ্বশুরবাড়িতে পা না রেখে বউকে নিয়ে আসতে হবে, কিন্তু কি করে? তারপর কিছু একটা ভেবে বাঁকা হাসি দিল সে। একটু পর তিন্নি এসে বলল, ভাইয়া তোর কি হয়েছে, একা একা হাসছিলি কেন?
ভাবি চলে যাওয়াতে কি পাগল হয়ে গেলি? কথা বলার সময় কয়েকবার ঢোক গিলে নিল নিজের মধ্যে, তার সঙ্গে একটা মিছিমিছি হাসি দিল সে। তারপর আস্তে আস্তে নিশানের পাশে বসলো তিন্নি। নিশান তিন্নির দিকে তাকিয়ে বলল, আনিসুর জামানকে তোর কেমন লাগে? তিন্নি নিশানের দিকে তাকিয়ে ভাবুক সুরে বলল, মোটামুটি ভালোই আছে। চোখে মোটা চশমার জন্য একটু বিরক্ত লাগে, নয়তো ঠিকঠাক আছে। তা আমাকে জিজ্ঞেস করছিস কেন ভাইয়া? কি হয়েছে? নিশান তিন্নির দিকে তাকিয়ে বলল, আজকাল মুখে মুখে বেশি কথা বলছো। ভাবছি কথা বলার জন্য তোমাকে আলাদা বাড়িতে পাঠাতে হবে, তাই না? আমি বরং বাবার সঙ্গে কথা বলি এই বিষয়ে। এই কথা শুনে তিন্নি ভয়ে হু হু করে কেঁদে দিয়ে নিশানের হাত ধরে বলল, ভাইয়া না, এখন না, আমি বিয়ে করতে চাই না। তাও আবার আনিসুরকে? না না, কখনোই না। নিশান তিন্নির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এক কাপ কফি নিয়ে আমার ঘরে দিয়ে আসবি, তারপর ভেবে দেখবো কি করা যায়। চল এখন যা। তিনি তো ভয়ে কাঁচুমাচু হয়ে গেছে, মুখ থেকে আর কথা বলতে পারছে না। সে জানে তার ভাই এক কথার মানুষ, যা বলে তাই করে ছাড়ে। যদি তার বিয়ে দিয়ে দেয়, না বাবা না, এটা হতে দেওয়া যাবে না। ছুটে চলে গেল সে কফি বানাতে, একটুও দেরি না করে। নিশানও তার ঘরের দিকে পা বাড়ালো, মৃদু একটা হাসি দিয়ে। সারা রাত ভয়ে ভয়ে ঘুম হয়েছিল মেহেরের। মাঝে মধ্যে তো ঘুমের মধ্যে চমকে উঠছে সে, এই বুঝি অসভ্য মানুষটি তাকে ছুঁয়ে দিচ্ছে। ঘুম ভেঙে বারবার নিজেকে নিজের ঘরে দেখতে পারছে সে। বাইরে সবাই হাসি আনন্দ নিয়ে থাকলো, তার মধ্যে এমন কিছুই ছিল না। একটু আগে রামসাকে যা নয় তাই বলে ঘর থেকে বের করে দিয়েছে, এটা নিয়ে আবার মনের মধ্যে অনেক অনুশোচনা হচ্ছে। মায়ের পেটের বোনকে এত কথা সে কি করে শোনাতে পারলো? তার তো কোনো দোষ ছিল না, সে বাধ্য হয়েছে। দোষারোপ করা তার উচিত হয়নি, একদমই না। সবাই তো আর ইচ্ছে করে তাকে বিয়ে করায়নি। কিন্তু সে চিন্তা করছে কি করে ওই অচেনা অসভ্য একটা মানুষের সঙ্গে সে থাকবে, যে কিনা কিছু বুঝতেই চায় না। স্বামী হিসেবে কি করে তাকে মন থেকে মেনে নেবে? এক রাতে তার যা হাল হয়েছে, লোকটা তো এমন করে তাকিয়ে থাকে, মনে হয় সুযোগ পেলেই তাকে চিবিয়ে খাবে। সকাল থেকে ঘরের বাইরে বের হয়নি মেহের, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। যে যাই বলুক, সে আর যেতে পারবে না। একদিন যা হাল হয়েছে, তার বিয়ে সংসারের সাথে মিটে গেছে, তা বাদে কাল আবার তাকে ভার্সিটিতে যেতে হবে। অনেক দিন তো হলো ছুটির, আর না এসব ভাবতে কেউ দরজায় এসে টোকা মারলো। মেহের তা দেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো বাবলিকে। তা দেখে মাথা নিচু করে ফিরে ভিতরে প্রবেশ করলো মেহের। আর মেহেরের পিছু পিছু বাবলি সে ঘরে এসে বলল, কি হয়েছে মেহের? শরীর খারাপ নাকি তোর? ঘর থেকে যে বের হচ্ছিস না? মেহের বাবলির দিকে তাকিয়ে বলল, শরীর আমার ঠিক আছে, কিন্তু মনের মধ্যে অশান্তি বসবাস চলছে। সব কিছু এলোমেলো লাগছে আমার কাছে। আমি আর ওই বাড়িতে যেতে চাই না। আবার বাবা মায়ের বিষয়ে ভাবতে গেলেই মাথার মস্তিষ্কের মধ্যে যন্ত্রণা শুরু হচ্ছে আমার। আমার কি করা উচিত? বাবলি মেহেরকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, বিয়ে কি ছেলে মানুষের খেলা বল? এখন যখন হয়ে গেছে তুই কি করবি? তাকে ছেড়ে দিবি? একটু সময় নে মেহের, তারপর ভেবে চিন্তে তোর মন যা চাইবে তাই করবি নয়। যদিও আমরা সবাই তোকে বাধ্য করছি, এটা আমাদের অনেক বড় অপরাধ। তাছাড়া আর কোনো উপায় ছিল আমাদের? তুই বল। এখন যদি তুই নিশানকে ছেড়ে দিতে চাস, সমাজ তোকে ডিভোর্সি বলবে। আর আমার মনে হচ্ছে ছেলেটা অনেক ভালো, শুধু তোর জন্য এমন অবাধ্যর মতো আচরণ করছে। তুই একটু ওকে সময় দিয়ে দেখ মেহের, কি হয়। সে যাই হোক, এখন নিচে চলো খাবার খেতে ম্যাডাম। মন খারাপ করে ঘরে বসে থাকিস না তুই, সবাই মিলে খাবার খাই আয়। তুই তো জানিস আমার শাশুড়ি কেমন। বিয়ে খেতে এসে কতদিন লাগিয়ে দিলাম, এবার আমার যেতে হবে মেহের। আবার মামা বাড়িতে কবে যে আসা হবে, তোদের খুব মিস করব আমি।
এখন বাইরে আয়, আর কত ঘরে বসে থাকবি? আয় বলছি। কথাগুলো বলে বাবলি বাইরে চলে গেল মেহেরকে ডেকে। মেহেরও মনে সবকিছু চিন্তা করে দেখলো, আসলেই তো আমি ওই পরপুরুষকে কতটুকুই বা চিনি। আমার উচিত সবকিছু একবার মানিয়ে নিয়ে দেখা, তার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা অন্তত করতে হবে। দুপুরের দিকে খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে। রামসার বাবা তাজউদ্দিন তো নির্জনের প্লেটে খাবার বেশি করে দিতে ইশারা করছেন আফশা সুলতানাকে। বাবলি ও তার স্বামীও আছে খাবার টেবিলে। রামসা বাবলিকে বলল, আপু, মেহের আসবে না খাবার খেতে আমাদের সঙ্গে? বাবলি রামসার দিকে তাকিয়ে তখন বলল, আমি তো বলে এসেছি এতক্ষণে চলে আসার কথা, কেন যে আসছে না? আমাকে বলল আসছে। পাশ থেকে বাবলির স্বামী করিম বলল, আসবে যখন বলেছে চলে আসবে। এখন খাওয়া দাওয়া শুরু করো সবাই। একটু হলো মেহেরকে আমি চিনি, কিন্তু কথাবার্তার মাঝখানে মেহের এলো সুরসুর করে, এসেই নিজ ইচ্ছায় খাবার প্লেটে বেড়ে নিয়ে খেতে শুরু করলো। তার আশেপাশে বাকি সবাইও খেতে শুরু করলো। খাওয়া শেষে মেহের রামসা ও নির্জনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের সঙ্গে এখন যাব না, কয়টা দিন আমি এখানে থাকতে চাই, তারপর চলে যাব। এই কথা শুনে নির্জন বলল, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে ভাবি, পরে যাইয়েন, ভাইয়া এসে আপনাকে নিয়ে যাবে। মেহের নির্জনের দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু এখানে আপনার ভাবি নই, আমি আপনার থেকে অনেক ছোট, তাই এখানে নাম ধরেই ডাকবেন নির্জন ভাইয়া। আপনাদের বাড়িতে সেটা আলাদা কথা। নির্জন আর কিছু বলল না। খাবার শেষ হয়েছে অনেক আগেই। বাড়ির ছোটদের টেবিলে একসঙ্গে কথা বলতে দেখে বাবা তাজউদ্দিন নিচের ঘরের দিকে চলে যান। খাওয়া শেষে অনেক কথার আড্ডা চলে তাদের মধ্যে। তারপর বিকেলের দিকে বাবলি, তার স্বামী ও সন্তান সবাই বাড়ি ফিরে যায়। ওদিকে বাবার ঘরে গিয়ে বাবার পাশে দু মেয়ে অনেক সময় ধরে বসে থাকে। সেই সময় বাবা তাজউদ্দিন খবরের কাগজপত্র রেখে মেয়েদের জিজ্ঞেস করেন, কিছু বলবে নাকি? রামসা বাবার কাছে কেঁদে কেঁদে অনেকবার মাপ চায় বাবার সিদ্ধান্ত না মানার জন্য, সব কিছু নিজের সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেওয়ার জন্য। সে খুব লজ্জিত। অনেক চাপের মধ্যে নিজের বাবা মাকে তার জন্য পড়তে হয়েছে। ছোট মেহের বাবার হাত ধরে অনুরোধের সুরে বলে, সে এখন ওই বাড়িতে ফিরতে চায় না, কিছুদিন সময় চায় তার। আবার কাল থেকে ভার্সিটিতেও যেতে হবে তার। সে আরও কিছুদিন এই বাড়িতে থাকবে। এই কথাগুলো শুনে দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাজউদ্দিন বললেন, বাবা মা যতদিন আছে ঠিক ততদিন এটা তোমাদের বাড়ি, এতে অনুমতির কোনো প্রয়োজন নেই, যখন মন চাইবে চলে আসবে। বাবা আসে সব সময় তার মেয়েদের জন্য, মনে থাকবে তো মায়েরা? দুই বোন একসঙ্গে তখন বলে উঠল, হ্যাঁ। বাবা মেয়েদের মধ্যে বেশ কিছুক্ষণ গল্প সল্প করে কাটিয়ে দেন সেই সময়। তার পরের দিনই সকাল সকাল আর কিছু না বলেই তড়িঘড়ি খাবার নাস্তা খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মেহের। ওইদিকে রামসা ও নির্জনও তাদের বাড়িতে ফিরে যায়। ভার্সিটিতে পৌঁছাতে গেটের সামনে মেহেরের দিকে একটা মেয়ে ছুটে এসে বলল, মেহের, তুই ভার্সিটিতে আসিসনি কেন এই 2 দিন? বোনের সঙ্গে কি তোমার বিয়ে হয়ে গেল নাকি? বুঝলাম না। এই কথা শুনে মেহেরের চোখ মুখ একটু শুকিয়ে যায়। তা দেখে সামনের মেয়ে মেহেরকে একটু ধাক্কা দিয়ে বলল, ও মা, রাগ করলে নাকি? আমি তো মজা করে বললাম তোমাকে। তোমার চোখ মুখে এমন মরা মরা হয়ে গেল কেন? মেহের বুঝতে পারল এত বড় ঘটনা তার বান্ধবী নাজিয়া এখনো জানে না। মুখে মিথ্যে হাসি টেনে বলল, তেমন কিছু না, আমি রাগ করতে যাব কেন? আসলে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তুমি ভেতরে চলো, ক্যান্টিনে বসে গল্প হবে সব। নাজিয়া ভালো বন্ধু হওয়ার পাশাপাশি বয়সও মেহেরের বড়, তাই তো খুব সম্মানের সঙ্গে কথা বলে তারা। এতদিন ভার্সিটিতে থাকার পরও কেউ তার বন্ধু হতে পারেনি, শুধু নাজিয়া বাদে। নাজিয়াকে হাত ধরে টেনে নিয়ে যেতে ভার্সিটির কিছু সিনিয়রদের খপ্পরে পড়ে তারা দুজন। এটা প্রথমই হয়ে থাকে, নতুন না।
এর আগে বেশ কিছু জনকেই বুলি করেছে তারা। কিছু সিনিয়র ছেলে তাদের পথ আটকায়। নাজিয়ার চোখ থেকে চশমা খুলে নিয়ে তাদের মধ্যে থেকে একজন দাঁত কেলিয়ে জিজ্ঞেস করে, নাজিয়া, তুমি কি আমাদের দেখতে পারছো? এই সব দেখে মেহের চুপ করেও থাকতে পারল না। মেহের তখন বলল, কি আজব, চোখের চশমা খুলে নিলেও ও কি করে চিনতে পারবে? ফিরিয়ে দিন বলছি। পাশের সব ছেলেগুলো হো হো করে হেসে উঠল আর অবাক হয়ে যাওয়ার ভঙ্গিতে বলল, আসলেই তো কানাকে জিজ্ঞেস করছি আমরা কে। আমরা এটা ঠিক করলাম না। নাও নাজিয়া, চশমা নাও। এই তো দেখি সবগুলো কানা নাগরাত এসে গেছে। মাহবুব ভাই, তবে বলতে হয় সুন্দর একটা জুনিয়র পেয়েছি আমরা। দেখো, মাহবুব নামের সিনিয়র ছেলেটা এসে চোখে চশমাটা ভাঁজ করে বলল, এই মেয়ে কি নতুন? সে জানে না সিনিয়রদের সঙ্গে কি করে কথা বলতে হয়। সিনিয়রদের মুখে মুখে তর্ক করছে সে। তার একটা সাজা দেওয়া উচিত। মাহবুব, বলতো এই মেয়েটাকে কি সাজা দেওয়া যায়? পাশের আরেকটা ছেলের কথা শুনে মাহবুব মেহেরকে সোজা বলল, এই মেয়ে, তোমার হিজাব খুলে ফেলো। এই কথা শুনে যেন চটাস করে মেহেরের মাথায় আগুন ধরে গেল। মেহের রাগী চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, নিজেদের সীমার মধ্যে থাকুন সিনিয়র বলে অনেক সম্মান করছি। নয়তো? মাহবুব ছেলেটা বলল, নয়তো কি? হ্যাঁ, কি করবে তুমি? বাচ্চা মেয়ে কোথাকার, বড়দের মুখের উপর কথা বলো। কথাগুলো বলতে বলতে মেহেরের কাছে গিয়ে তার হিজাবের কাপড়ে হাত দিতে যাবে, ঠিক তখনই কেউ এসে মাহবুবের হাত ধরে মোচড় দিয়ে 4 থেকে 5টি ঘুষি মেরে বসলো।